জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন এক বাস্তবতার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে একদিকে মানুষের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি শঙ্কাও হয়তো রয়েছে যে আ ঠিক কোন দিকে বাংলাদেশ যাচ্ছে? নতুন মেরুকরণ নাকি নতুন শক্তির উত্থান? ঠিক এরকমই একটি সময়ে আমরা প্রশ্নোত্তরে আজকের অতিথি হিসেবে পেয়েছি শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। আমরা তার সাথে কথা বলতে চাই আজকের এই পর্বে। শরীফ ভাই কেমন আছেন? জি, ভালো আছি। খুব সিম্পল জায়গা থেকে যদি প্রশ্নটা করতে চাই যে বিগত সময়ের যে নির্বাচনগুলো ছিল, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন থেকে এই যে আ আগামী ১২ তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে আপনি গুণগত পরিবর্তন আসলে কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাদেরকে। এই সময়কালে এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক যে আমাদের আগের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোর সাথে এবারের নির্বাচনের সম্পর্কটা কি, পার্থক্য কি, বিশেষত্ব কি? আমি এবারের নির্বাচনে খুব বেশি বিশেষত্ব দেখি না। এর আগের যে নির্বাচনগুলো হয়েছে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে একটি পক্ষ নির্বাচন বয়কট করেছে এবং যারা যখন ক্ষমতায় থেকেছেন তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং এটি বোঝার পর রাজনৈতিক একটি অংশ নির্বাচন বয়কট করেছেন। ফলে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। আমাদের ৪টা নির্বাচনের বাইরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা একটা নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করেছে এবং এই নিয়ন্ত্রিত নির্বাচনের কারণে বিরাট সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমনকি তাদের দলের নেতাকর্মীদেরও একটা বড় অংশ তারা ভোট কেন্দ্রে পর্যন্ত যায়নি। এবারের অভ্যুত্থানের ভেতর থেকে নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যদি সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো, এটি অতীতের ভুলগুলোর থেকে নতুন করে শিক্ষা নিয়ে যাত্রা শুরু করার সুযোগটা ছিল। আমি যদি আপনার কথা বুঝে থাকি যে আপনি আওয়ামী লীগকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করবার কথা বলছেন। সেই সুযোগটা কি আসলে এই জুলাই পরবর্তী সময়ের যে সিচুয়েশন এর মধ্য দিয়ে গেছে, সেটা ছিল কিনা? ধন্যবাদ। আ এটি নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমি কখনোই মনে করি না যে আওয়ামী লীগের মধ্যে সবাই নির্দোষ, নিরপরাধ। প্রায় হাজার খানেক মানুষের লাশের বোঝা তাদের কাঁধে। ১৫ বছরে ভোট ডাকাতি, রাতের বেলায় ভোট, আমাদের আম আ মানবাধিকার লঙ্ঘন, ক্রসফায়ার, গুম, অর্থ পাচার এবং বিভিন্ন জায়গায় একটা দানবীয় শাসন তারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সেই ঘটনাগুলোর জন্য আপনি তার বিচার করবেন। যারা অভিযুক্ত অবশ্যই তাদের বিচার করবেন। কিন্তু এর বাইরে যে নিরপরাধ যারা আছে, এবং আছে বলেই আপনি প্রায় প্রতিদিন শুনতে পাচ্ছেন যারা নির্বাচন করছেন তাদের প্রার্থীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে আওয়ামী লীগের ভোটটা তারা চান। পুরো আওয়ামী লীগটাই যদি বিতর্কিত হতো এবং পুরো আওয়ামী লীগটা যদি অপরাধী হতো, তাহলে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন যে দলগুলো, সেই দলের প্রার্থীরা বিভিন্ন আসনে গিয়ে নিশ্চয়ই তাদের ভোট চাইতো না। ভোট চাওয়ার অর্থ হলো যে এই দলটার মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা এই ধরনের অপরাধের সাথে নিজেদেরকে যুক্ত মানে যে করেন। কথাটা ঘুরে ফিরে আসছে যে যারা আসলে অপরাধী তাদের বিচার হওয়া উচিত। রাইট। কিন্তু আসলে দলের আ অন্য যে কর্মী যারা তাদেরকে একটা স্পেস না দেওয়ার কারণে নির্বাচনটাকে নিয়ে প্রশ্ন তৈরি হবে। নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিভিন্ন মহলের কাছে গ্রহণযোগ্যতার একটা ঘাটতি তৈরি হবে এবং তারা যে ভুলটা করেছিল, কারা? আপনার কি তাতে মনে হয় যে এই যে আসন্ন নির্বাচনে আসলে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিছুটা হলেও ব্যাহত হবে এবং সেখানে নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকারের যথেষ্ট আসলে ক্যাম্পেইন তৈরি করতে পেরেছে? প্রথমত এর ভেতর থেকে নির্বাচনটা পূর্ণাঙ্গতা পেল না। বাংলাদেশের পলিটিক্যাল পার্টির স্বীকার করি বা না করি প্রধান দুটো রাজনৈতিক দল। একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি একেবারে তার সমালোচনা করার কোনো জায়গা নেই এটি আমি মনে করি না। অনেক জায়গা আছে সমালোচনা করার। কিন্তু সেই প্রেক্ষাপটটা হয়তো এখন না। আবার আওয়ামী লীগের ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতিবাচক দিকটা আমাদের চোখের সামনে বেশি ভাসছে। এই কারণে তারা গণঅভ্যুত্থানের ভেতর থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। এবং রিসেন্ট প্রায় ১৫ বছর তারা শাসন করেছে। ফলে তাদের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো এখনো জ্বলজ্বল করে ভাসছে।
যে মা মোহাম্মদপুরে কবরের পাশে শুয়ে কাঁদছে, যিনি তার সন্তানটার মৃত্যুর সময় পর্যন্ত তার কাছে থাকতে পারেননি, তার মুখ দেখতে পারেননি, আপনি ওই মাকে কি বুঝাবেন? ওই মায়ের যে আর্তনাদ, আমি যদি আওয়ামী লীগকে মাফ করেও দেই, ওই মা কি ক্ষমা করবেন? নিশ্চয়ই না। সুতরাং একটা প্রসেসের ভেতর থেকে তাকে তার এই যে অপরাধমূলক কাজের শাস্তির মুখোমুখি তাকে করতে হবে, কিন্তু যারা নিরপরাধ তাকে ওই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা আছে। সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কার কোনো ধরনের বার্তা মানুষের কাছে দিতে পারেনি। তার একটা বড় কারণ হলো এই সরকারের একটা বড় অংশ, এটি আমার পর্যবেক্ষণ, এখন পর্যন্ত তারা নির্বাচনের ব্যাপারে, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তাদের মধ্যে হয়তো ভিন্নতা আছে, ভিন্ন চিন্তা আছে। নির্বাচন নিয়ে তারা প্রায় ধরনের পরস্পর বিরোধী কখনো কখনো কথা বলছে। এটি যে সবাই বলছেন তা না। প্রধান উপদেষ্টা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে, কিন্তু তার সরকার ব্যবস্থাপনায় অন্য যে স্টেক হোল্ডার যারা আছে তাদের পক্ষ থেকে কখনো কখনো এমন কতগুলো বার্তা দেওয়া হচ্ছে যে বার্তাগুলো জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে। যেমন হঠাৎ করে বলা হলো যে এবারের নির্বাচনে ভোট গণনায় একটা দীর্ঘ সময় লাগবে। হয়তো লাগতে পারে পরিবর্তিত পরিস্থিতির কারণে, কারণ এবার সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে গণভোটটা হবে। কিন্তু মানুষ বিশ্বাস করে এই কথাটা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে না বলে এটা বলার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন যদি বলতো তাহলে বিতর্ক তৈরি হতো না। হয়তো এই ভাবনার মধ্যে প্রেস উইং বা সরকারের কর্মকর্তাদের কোনো অসৎ কোনো চিন্তা নেই, কিন্তু কতগুলো জায়গা আছে এবং সময় আছে যে সময়গুলোতে আপনার একটা বক্তব্য এক ধরনের বড় বিতর্ক তৈরি করতে পারে। সে কারণে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন হওয়া দরকার। শব্দ ব্যবহারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমাদেরকে যে ধরনের সতর্কতা থাকা দরকার, অনেক সময় দেখা যাচ্ছে যে সরকার সেই সতর্কতা দেখাতে পারছে না। না, একটা জিনিস হচ্ছে যে এবার যে ধরনের প্রযুক্তির ব্যবহার হবে সেই কারণেই হয়তো একটা প্রেডিকশন থেকে বলেছেন। কিন্তু আরেকটা বিষয় আসতে পারে কিনা যে এবারের নির্বাচনের প্রচার প্রচারণার মধ্যেও কিন্তু এক ধরনের প্রযুক্তির ব্যবহার আমরা দেখছি এবং সেই প্রযুক্তিগত ব্যবহার নিশ্চিত করে কি আসলে আ মানে কতটা ভোটারদেরকে সচেতন করা গেল বলে আপনি মনে করছেন? আ আমার কাছে আমার কাছে যেটা মনে হয় ভোটারদের সচেতনতা আ এটি নির্ভর করে যে পরিস্থিতির উপরে। সম্ভবত আমাদের যে প্রচারের মূল অবজেক্টিভ যদি থাকে যে আমাদের গণভোট প্রচারের ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে গণভোটের খবরটা মানুষ জানে, কিন্তু কিসের উপরে গণভোটটা হচ্ছে এই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার না। যার জন্য গণভোটে অংশগ্রহণের ক্ষেত্রে এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে এবং গণভোট গণনার ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের সংশয় আছে, সন্দেহ আছে। আপনি এরই মধ্যে যে গণমাধ্যমেও দেখেছেন যে গণভোটের ব্যাপারে সাধারণ মানুষের অনেকাংশই এখনো জানে না যে গণভোটটা কি হতে যাচ্ছে। তাহলে যে আমরা যে জুলাই সনদ বলছি, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ যেসব বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, সেটা আসলে নির্বাচন পরবর্তী যে সরকার বা নির্বাচন পরবর্তী যে অবস্থা বাংলাদেশে তৈরি হবে, সেখানে কতটা প্রভাব ফেলতে পারবে? জুলাই সনদটাকে আসলে পলিটিক্যাল পার্টিগুলো প্রপারলি ওন করছে এটা আমার কাছে মনে হয় না। এমনকি যারা হায়ের পক্ষে ভোট দেওয়ার কথা বলছে তারাও ওন করছে না। আপনি জানেন যে এই জুলাই আন্দোলনের সবথেকে বড় স্টেক হোল্ডার এনসিপির যে লিডারশিপ, এনসিপি এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। অর্থাৎ একজন নারী এবং পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু পুরুষ লোকটা সংসার করতে যাচ্ছে কিন্তু সে কাবিনে স্বাক্ষর করেনি। অথচ তার ভালোবাসার জায়গাটা আছে, তার রেসপন্সিবিলিটির জায়গাটা আছে, তার দায়বদ্ধতার জায়গাটা আছে, কিন্তু ওই যে কাগজটা সেই কাগজটা স্বাক্ষর করেনি। এনসিপি কিন্তু এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। আর এর বাইরের যে রাজনৈতিক দলগুলো তারা জুলাইয়ের কথা বললেই মানে
হ্যার পক্ষে যারা আছেন তারা জুলাইয়ের কথা বললেই জুলাইয়ের যে সমস্ত অংশটা তার জন্য, তার রাজনীতির জন্য ইতিবাচক, সেই অংশটাই তারা কিন্তু পিক করছে এবং সেই অনুযায়ী কথা বলছে। উদাহরণ হিসাবে বলা যায়, আমাদের এখানে প্রশাসন বিকেন্দ্রীকরণের একটা বড় জায়গা রয়েছে জুলাই ঘোষণায়, যে জুলাই সনদের উপরে ভর করে গণভোটটা হতে যাচ্ছে। আমি ঠাট্টা করে গতকালকে একটা টেলিভিশনে বললাম, আপনি এমপি ক্যান্ডিডেটদের যদি প্রচারণা বা তাদের প্রতিশ্রুতিগুলো দেখেন, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দেখেন, তাদের কারো প্রতিশ্রুতির মধ্যে লোকাল গভর্নমেন্টটাকে আপনি শক্তিশালী করবেন ভোটের পরে, এই কথাটা কেউ কারো মনের মধ্যে নেই। প্রত্যেকেই বলছেন এমপিরা, আমাদেরকে যদি বিজয়ী করেন আমরা এখানে রাস্তা বানিয়ে দেব, আমরা এখানে কালভার্ট মানে বানিয়ে দেব। স্থানীয় সরকার ব্যাপারটাকে স্থানীয় আসলে সরকার ব্যাপারটাকে তারা একেবারে অস্বীকার করছে। স্থানীয় সরকারের যে কাজগুলো, সেই কাজগুলো হয় তারা বুঝতে পারছে না, অথবা স্থানীয় সরকার নামকা ওয়াস্তে আগে যেটা ছিল সেটাই থাকবে। এবং আমি গতকালকে কয়েকটা জায়গায় ঠাট্টা করে বলেছি যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ঘটকালি করা ছাড়া আর সমস্ত কাজগুলো করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এবং প্রার্থীদেরকেও যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি যে গণ অভ্যুত্থানটা করলাম, যে গণ অভ্যুত্থানের আমার গুণগত পরিবর্তনের একটা স্বপ্ন ছিল, আমি গুণগত পরিবর্তনের কোনো কিছু কি দেখতে পাচ্ছি? পরস্পরের প্রতি মানে কাদা ছুঁড়ে মারা, সমালোচনা করা, আক্রমণ এখানে করা। ছোট্ট আরেকটা প্রশ্ন করতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা এই যে রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে কতটুকু প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন? আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমি এই অভ্যুত্থানটা ওই ধরনের চেতনা ওন করে আমি মনে করি না। আমি মনে করি যে একটা অঙ্গীকার আছে। জুলাই গণ অভ্যুত্থানের একটা অঙ্গীকার আছে। অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা হচ্ছে আমাদের এখানে যে ১.৫ দশকের কর্তৃত্ববাদী যে শাসন, স্বৈরতান্ত্রিক যে শাসন, ভোটবিহীন একটা অক্টোপাসের মতন গণতন্ত্র হত্যার যে যে বিষয় শাসন, ছিল। তার বিপরীতে এসে পাওয়ারকে পাবলিকের হাতে তুলে দেওয়া। পাবলিক ঠিক করবে সে কার দ্বারা শাসিত হবে। ১৫ বছরে যে শাসনটা ছিল, ডিসি, এসপি, টিওনো তারা ঠিক করে দিত ওই অঞ্চলের এমপি কে হবেন। এবং সেই কারণে সিনেমার জগৎ থেকে টেনে বের করে নিয়ে এসে এমপি বানানো হয়েছে। গান গাইতেন, জোর করে নিয়ে এসে এমপি বানানো হয়েছে। ফলে পার্লামেন্টটাকে আপনি ইফেক্টিভ করতে পারেননি। এবং এই জায়গাটায় জনগণের জন্য যে ধরনের কন্ট্রিবিউশনটা দরকার, একজন সংসদ সদস্য যে সমস্ত জায়গাগুলোতে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবেন, আমরা কিন্তু সেগুলো দেখিনি। আমরা দেখেছি মমতাজ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গান গাইছেন, তিনিও মাথা নাড়ছেন, অন্যরা হাততালি দিচ্ছে। এটি কি একটা পার্লামেন্টের কাছে আমাদের প্রত্যাশিত? না। এখন যদি আমি সেটার পরিবর্তন করে ভালো কিছু করতে না পারি, তাহলে আমার শুধু মুখের পরিবর্তন হলো, চেহারার পরিবর্তন হলো। মমতাজের জায়গায় হয়তো রোকেয়া আসবেন, অথবা রোকেয়া জায়গায় অন্য কোনো একজন ব্যক্তি আসবেন। কিন্তু আপনি যদি এই সময়কালে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিশ্রুতি দেখেন, প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতিতে কেউ কারো থেকে কম নয়। এবং অনেক বছরের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন থেকে অনেকে বেরিয়ে আসছে। দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি, সেখান থেকে বেরিয়ে আসছে। আমাদের দেশের ধর্মীয় যে দলগুলো, আপনি বলছেন বেরিয়ে আসছে। আমি এখানে ছোট্ট একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের যে চর্চা, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে স্বচ্ছতা, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা, সেই জায়গাটা কি আসলে খুব বেশি পরিবর্তন আপনি দেখেছেন? আমাদের এখানে পুরো ব্যবস্থাপনায়, সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি। পারস্পরিক যে বিরোধপূর্ণ, কুরুচিপূর্ণ বক্তব্য দেবার যে মানে সংস্কৃতি, সেখান থেকেও কি বের হতে পেরেছি কিনা? আমি শুধুমাত্র ব্যক্তির কতগুলো পরিবর্তন দেখি। যারা ঢাকা শহরে দাপিয়ে বেড়াতেন, যারা খেলা হবে বলতেন, এই মানুষগুলো চলে গেছে, তার জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছে অন্য মানুষ। এবং যারা প্রতিনিয়ত একজন পলিটিক্যাল পার্টির নেতা, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব, রাস্তায় জনসভায় দাঁড়িয়ে বলছেন রাখ তোর ফ্যামিলি কার্ড, অর্থাৎ শব্দটা আপনি দেখেন। আবার অন্যান্য
জায়গাগুলোতে যেভাবে আক্রমণ করা এবং সেই আক্রমণের জায়গায় পুরনো যে সংস্কৃতি তার পুনরাবৃত্তি ঘটছে, আমাদের এই জায়গাটায় সবথেকে পলিটিশিয়ানদের বোঝার ক্ষেত্রে একটা ঘাটতি আমি দেখি। এবারের গণঅভ্যুত্থানে যে তরুণরা অংশগ্রহণ করেছে তাদের একটা বিরাট অংশ এবার নির্বাচনে অংশগ্রহণ ভোট দিবে, অনেকে প্রার্থীও হয়েছে। সুতরাং তাদের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা এসেছে, তারা অনেকগুলো জায়গায় যে পরিবর্তনটা চাইছে সেই পরিবর্তনের ভেতরে আমরা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পট পরিবর্তনকে ইন্ডিকেট করে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের থেকে ভালো পরিবেশ ফিরে এসেছে, আপনি এই শব্দটা বলতে পারছেন না সেখানকার শিক্ষার্থীদেরকে, সেখানকার নারীদেরকে, সেখানকার ছাত্রীদেরকে যে অশ্লীল ভাষা আপনি প্রয়োগ করছেন, এটি কি মিন করে না যে আমাদের রুচিতে, আমাদের সেই পুরনো শব্দ চয়নে সংস্কৃতি সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি? এবং এই কুরুচিপূর্ণ শব্দটি ব্যবহার করার পরে আমরা দেখেছি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হয়েছে। আগে রাজনৈতিক দলের নেতা বলেছেন, তাকে বহিষ্কার করার পরে একজন প্রার্থী পর্যন্ত বলছেন, গত পরশুদিন আপনি দেখেছেন মুন্সিগঞ্জে। তাহলে ঘটনার পরে রাজনৈতিক দলগুলো চুপ থাকছে না, অ্যাকশন নিচ্ছে, কিন্তু সেই অ্যাকশনের উত্তাপ তার দলের নেতাদের কাছে পৌঁছাচ্ছে না। তার কারণ হলো আমাদের মনস্তত্ত্ব, আমাদের ভাবনাগুলোকে এতটা সিমেন্টেড এখন যে আমরা অনেক চেষ্টা করলেও, ধাক্কা দিলেও আমরা সেই পেছনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি না। আরেকটা প্রশ্ন করতে চাই যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট আস্থার পরিবেশ তৈরি করতে পেরেছে বলে মনে করছেন? না, পারেনি। যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, আমাদের দেশের মানুষগুলো খুব সরল। সেটি আপনি মেইন স্ট্রিমে যারা আছে তাদের কথাও বলেন, অথবা আমাদের পিছিয়ে পড়া ধর্মীয় জাতিগত সংখ্যালঘু তাদের কথা বলেন। তারা অল্পতে বিশ্বাস করে। আপনি তার মাথায় একটু হাত বুলিয়ে দিলে সে তার পেছনের অনেক কষ্ট ভুলে যায়। সেই কারণে তারা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে যখন মেইন স্ট্রিমের যে প্রার্থী যারা তারা যখন যাচ্ছে, তার পেছনে নানা রকমের বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে তাকে একটা আশার কথা শুনেই সে তার পেছনে সে বিশ্বাস করে দাঁড়াচ্ছে। কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, অতীতের অভিজ্ঞতা বলে, আমাদের হিস্ট্রি বলে, আমরা ভোটের সময় পলিটিক্যাল পার্টি, প্রার্থী, আমাদের সুশীল সমাজ তারা যতটা ভদ্র হয়ে যান, তার ১০-১৫ গুণ ভদ্রতা যদি পরের ৫ বছর দেখাতেন, তাহলে আমাদের এখন এই যে অন্ধকারের মধ্যে আমাদের হাতড়ে বেড়াতে হতো না। তাহলে কি অনেকটা এরকম যে আওয়ামী লীগের অনুপস্থিতি আপনি শুরুর দিকে বলছিলেন, সেটা কি আসলে বিএনপি এবং জামাত কেন্দ্রিক জায়গায় যে দ্বিদলীয় একটা ব্যাপার ছিল, সেই জায়গায় অবস্থান করছে কিনা? এবং সেখানে নতুন একটা শক্তি যেটা সাধারণ মানুষের ইচ্ছে একটা জায়গা ছিল যে এনসিপি হয়তো একটা নতুন শক্তি হিসেবে দাঁড়াবে, সেটাও কি তারা পেরেছে কিনা? প্রথম জায়গাটা হলো আমাদের ব্যবস্থাটা আসলে দ্বিদলীয়। আজকে বিএনপি এবং যে জামাত প্রতিদ্বন্দ্বিতা, এরা তো একই পক্ষের ছিলেন আজ থেকে ১.৫ বছর আগ পর্যন্ত। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে এবং তারা পরস্পরের প্রতিপক্ষ হয়েছে। আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ পাপ করেছে, কিন্তু এটি যারা মনে করে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আমি তার সাথে একমত না। আওয়ামী লীগ হয়তো আবার রাজনীতিতে ফিরে আসবে, কোন ডাইমেনশনে আসবে, কি প্রেক্ষাপটে আসবে সেটি অন্য কথা। কিন্তু আওয়ামী লীগ নিরপরাধ না, আওয়ামী লীগ অপরাধ করেছে, আবার আওয়ামী লীগ কিন্তু আমাদের সোসাইটিতে আছে, সেটির প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের বড় নেতারাই তাদেরকে ফিরে আসার জন্য বলছে, তাদের কাছে ভোট চাইছে। হয়তো তারা তাদের প্রয়োজনে আওয়ামী লীগকে এখানে ফিরে নিয়ে আসবে। বড় দুটো দল বলতে এখন জামাত এবং বিএনপি। রাজনীতির মেরুকরণে চূড়ান্ত জায়গায় তাদের এই উপস্থিতি কতদিন থাকবে আমরা জানি না। তবে এদের কাছেও যদি জিজ্ঞেস করেন, এদেরও যে কালচার, সেই কালচারে তাদের মধ্যে খুব একটা পরিবর্তন হয়নি। তারা তাদের আচরণে পরিবর্তন হয়নি এবং গুণগত পরিবর্তনের যে স্বপ্ন দেখানো হচ্ছে, এখানে যে খুব বেশি পরিবর্তন হবে আমি এটা বিশ্বাস করতে পারি না। কারণ আপনি যে ট্রেনটা চালাচ্ছেন তার
ড্রাইভারটাকে পরিবর্তন হয়েছে, কিন্তু এর বাইরে যে সময়সূচি বলেন, যে স্টেশনগুলো বলেন, তার মধ্যে যে ম্যানেজমেন্টের যে অথরিটি বলেন, সবাই এক। আমি সব একই আমি সিস্টেম। গত নির্বাচনের কথা যদি বলি আর এই নির্বাচনের কথা বলি, একটা স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য কিন্তু রয়েছে। এনসিপির যেটাই বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ। এনসিপি যখন যাত্রা শুরু করে, রিয়েলি আমি খুব আশাবাদী হয়েছিলাম বাংলাদেশে, এবং তৃতীয় শক্তি বলতে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী একেবারে টকবগে তরুণরা, যাদের চোখের স্বপ্ন, যাদের সাহসিকতা, যাদের বীরত্ব, এবং যে শিক্ষার্থীগুলো সুযোগ থাকার পরেও সরকারি চাকরিতে যায়নি, বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ সেখানে যায়নি, তারা রাজনীতি করতে এসেছে। কিন্তু আমাদের এখানে প্রমাণিত হলো যে এখানে ভালো কথা বলে যারাই আসেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে, এবং দিন দিন স্পষ্ট হচ্ছে যে এই ফ্রন্টটা আসলে অন্য একটি রাজনৈতিক দলের নিউ ফ্রন্ট হিসাবে এটি কাজ করেছে, তারা পেছনে ছিল, তারা গড়ে তুলেছে, এবং তাদের যে সম্ভাবনার জায়গাটা ছিল কয়েকটা আসনের এমপি হওয়া এবং একটা ভোটের মধ্য দিয়ে আপার হাউসে কতগুলো আসন নিশ্চিত করার জন্য তারা তাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করলো। এবং এই দলটির, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একবার অনেস্টলি বলবো, তাদের সম্ভাবনা, তাদের যে সুযোগ, বেড়ে ওঠার যে চান্স ছিল, সেই চান্সটা তাদের কয়েকটা এমপি হওয়ার বিনিময়ে, আমি জানি না তারা কেউ পাশ করবে কিনা, কিন্তু ওই লোভের কারণে সেই সম্ভাবনাটা তারা নষ্ট করে ফেলেছে। যে প্রসঙ্গে বলছিলাম যে স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য, যেটা আমরা বিগত ইলেকশনে দেখেছিলাম, এবারও দেখছি, সেটা রাজনীতির নতুন কোনো কৌশল কিনা? আমাদের এখানে স্বতন্ত্র প্রার্থীরা নানা সময় জিতেছেন, এবং কোথাও কোথাও মেইন স্ট্রিমের বাইরের যে স্বতন্ত্র প্রার্থীরা, তারা এক ধরনের ওয়েব ক্রিয়েট করেছেন ন্যাশনাল পলিটিক্সেও, পার্লামেন্টেও। এবার বিএনপি প্রায় সহ যে দলগুলো আছে, প্রায় 15 বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। স্বাভাবিকভাবে তাদের দলের ভেতর থেকে, আন্দোলন সংগ্রামের ভেতর থেকে একটা লিডারশিপ কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকেরই প্রত্যাশা হলো যে এতদিন জেল খেটেছি, কারাবরণ করেছি, এবং এই সুযোগটা ভবিষ্যতে পাবো কিনা, সেই কনসেপ্টের জায়গা থেকে তারা প্রার্থী হয়েছে। তবে সবাই যে এই ভাবনার থেকে প্রার্থী হয়েছে তা না। কেউ কেউ প্রতিপক্ষের ঢাল হিসেবে ব্যবহৃত হবে, ভোট কাটার চেষ্টা করবে, এবং প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এবং আমার ধারণা হলো যে কেবলমাত্র ওই আমি যেটি বললাম যে ন্যাচারাল লিডারশিপ, তারা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হতে চায় তা না। গতকালকে একটা নিউজ দেখলাম, ভোলাতে একাধিক প্রার্থী, ছোট এবং স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে, এবং তারা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে, তারা এজেন্ট বিক্রি করতে চায়। অর্থাৎ এক একজনের ভাবনা এক এক রকম। তবে স্বতন্ত্র প্রার্থী যারা, সবাই যে দলের নমিনেশন না পাওয়ার কারণে দাঁড়িয়েছে তা না। এর একটা অংশ হলো যে আমাদের এখানে যে ইদানিং শব্দটি আলোচিত গুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতির অনেক ধরনের কৌশল আছে। সেই কৌশলের অংশ হিসাবেও কোনো কোনো জায়গায় এই ধরনের স্বতন্ত্র প্রার্থীদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, একটা সাইনবোর্ড আছে, কিন্তু তার পেছনে গিভ অ্যান্ড টেকের যে একটা কৌশলের অংশ এটা। শেষ প্রশ্ন আজকের এই প্রশ্নোত্তর পর্বে আপনার কাছে যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে স্থিতিশীল একটা সরকার গঠন হবে, সেটা মানুষের প্রত্যাশা। সেখানে আপনি কতটুকু আশাবাদী? আমি পুরোপুরি স্বস্তি প্রকাশ করতে পারছি না। প্রথমত, নির্বাচনটা আমরা যতই বলি না কেন ক্রেডিবল এবং পার্টিসিপেটরি হচ্ছে না। সেকেন্ড হলো, আমাদের দীর্ঘদিনের রাজনীতি, অর্থনীতি এবং আমাদের সামাজিক যে বন্ধন, সেখানে অনেকগুলো ক্ষত তৈরি হয়েছে। সুতরাং তার একটা প্রতিক্রিয়া আছে। এই সময়কালে সরকারের পক্ষ থেকে বেশ কতগুলো বড় বড় চুক্তি করা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে এসে। এই চুক্তির অন্তর্নিহিত বিষয়গুলো মানুষকে জানানো হচ্ছে না, খুব তড়িঘড়ি করে তড়িঘড়ি করে করা হচ্ছে। চুক্তিটা কিন্তু ডক্টর ইউনূসের সাথে হচ্ছে না, চুক্তিটা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে। সুতরাং নতুন যে সরকার আসবে, তার ধারাবাহিকতা তাকে রক্ষা করতে হবে। সে জানে না কি চুক্তি হলো, কিন্তু এই চুক্তিটা তাকে কন্টিনিউ করতে হবে, এবং যেটা সাধারণ মানুষের উপর প্রভাব প্রভাব ফেলবে। পড়বে। অতীতের যে সরকার, তারও কতগুলো লায়াবিলিটিস আছে। সে যে দৃশ্যমান ডেভেলপমেন্ট, উন্নয়ন দেখাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সে যে লোনগুলো করেছে,
তার একটা বড় অংশ পরিশোধ করতে হবে পরবর্তী সরকারকে। আমাদের এখানে যে মব ভায়োলেন্স, আমরা শাস্তি না দেওয়ার কারণে, বিচার না করার কারণে সমাজের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, তার একটা অনিবার্য পরিণতি আছে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো। সবকিছু মিলিয়ে আমরা গণ অভ্যুত্থানের পরে যে প্রত্যাশাটা আমরা করেছিলাম, গত 1 বছর রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এমনকি ভোটারদের মধ্যেও আচরণের সেই পরিবর্তনটা আমি দেখছি না। আমি এতক্ষণ ধরে আপনাকে পলিটিক্যাল পার্টিগুলোর আচরণের কথা বললাম। আচ্ছা, 2 বছর আগে সোশ্যাল মিডিয়ায় যখন ফ্যাসিস্ট ছিল, তখন যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজার যারা, তারা যেভাবে পরস্পরকে গালাগালি করত, গালাগালির মাত্রাটা কি কমেছে? মানে সাধারণ মানুষ যদি বলি বা সোশ্যাল মিডিয়া ইউজার যারা, তাদের জায়গা থেকেও আসলে খুব বেশি প্রত্যাশা করবার মতো কিছু নেই। আমরা এই আলোচনা কন্টিনিউ করতে চাইবো আপনার সাথে। আরেকটি সেশন হয়তো আমরা করবো, আরেকটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। আজকের মতো শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।